লক্ষ্মীনারায়ণ মন্দির প্রলোভনতম দেখায় যেটা সচরাচর এখন আর দেখা যায় না। এইখানে হয়তো বা এইখানে হয়তো ওইখানে এই চত্বরের সঙ্গে কোন এক জায়গা হয়তো এখানে বসে বা ওখানে সেটা ব্যবহার হয় না। হ্যাঁ মুখে শুনেছি হ্যাঁ সব সতী দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শেষ বাড়ি, একদম সীমান্তবর্তী এলাকার শেষ বাড়ি, ভারতের সীমান্ত একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি ভারতবর্ষের শেষ প্রান্তিক স্টেশন লালগোলা। এই লালগোলা দেখতে পাচ্ছ পেছনে, আমার পেছনে লেখা আছে লালগোলা সাইনবোর্ড। আর লালগোলা স্টেশন, এই যে এই ট্রেনে আসলাম। ট্রেন এখানে লাস্ট স্টপেজ, এরপরে ট্রেনটা এখান থেকে ব্যাক করে আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। তো চলো কি কি আছে লালগোলাতে তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমারও প্রথমে আসা এই লালগোলাতে। তো চলো যাই লালগোলা প্ল্যাটফর্ম, এখন আপাতত প্ল্যাটফর্মের বাইরে যাই, বাইরে গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি বাইরে পরিবেশটা কেমন আর এখানে কি কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো এখানে লালগোলা প্ল্যাটফর্মের ভিউটা। চলো এখন প্ল্যাটফর্মের বাইরে যাই। স্টেশনটা খুব একটা বড় নয়, স্টেশনটা দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ওদিকটা 2 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম দুটোই লাইন। এরপরে দিকে আর কোনো ট্রেন যায় না, ট্রেন এখানে স্টপ থেমে যায়। এরপর এর আগের স্টেশন যেটা কৃষ্ণপুর, ওখানে কারশেডের ব্যবস্থা আছে। এই ট্রেনগুলো ব্যাক করে সেই কারশেডে যখন স্টপেজ হয়, তারপর আবার যখন টাইম হয় তখন আবার এখানে লালগোলা স্টেশনে চলে আসে, এখানে প্যাসেঞ্জার তুলে আবার ওরা শিয়াল উদ্দেশ্যে রওনা দেয়। চলো এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে দিকে যাই। চলে এসেছে বন্ধুরা প্ল্যাটফর্মের বাইরে। এই যে লালগোলার বাইরে পরিবেশটা একবার দেখে নাও। লালগোলার বাইরে পরিবেশ ঠিক এরকমই। এখানে তোমরা টোটো স্ট্যান্ড ম্যাজিক জিও ছোট গাড়ির কোনো স্ট্যান্ড এখানে আছে। আর এখানটা একটা মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছেন মন্দির আছে উল্টো দিকে, এখানে একটা মন্দির আছে। আর বাইরে পরিস্থিতি এরকম, এখানে একটা হাই মাদ্রাসা। আর স্টেশনের ওনাদের এরকম ঠিক দেখতে পাচ্ছ। আর ওই ওই যে ওটা টিকিট কাউন্টার, ওটা টিকিট কাউন্টার দেখতে হবে। ওটা টোটো স্ট্যান্ড, এখান থেকে আমরা টোটো ভাড়া করে বিভিন্ন জায়গায় যেরকম গন্তব্যস্থলে যেতে পারবে। তো চলো এবারে দেখি এখানে আর কি কি দেখার আছে, ঘোরার আছে, সমস্ত কিছু ঘুরবো, তোমাদেরকে এক্সপ্লোর করবো। তো চলো এগিয়ে যাই। এটা টিকিট কাউন্টার, সামনে ওটা টিকিট কাউন্টার, টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো পেয়ে যাবে সব। চলো স্টেশন, স্টেশন থেকে বেরিয়ে এসে ডাঙাতে চলে যাবে, সেটা ডাঙাতে আর বোধহয় মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। চলো ঘুরে নিই লক্ষ্মীনারায়ণ মন্দির। বহু পুরনো একটা জিনিস, কুয়ো চোখে পড়লো, চলো বন্ধু তোমার দেখায় কুয়ো, যেটা সচরাচর এখন আর দেখা যায় না। কুয়োটা তো তোমাদের একবার দেখিয়ে দিয়ে, কুয়োটা দেখতে পারো। কুয়োটা এই যে কুয়ো, জল, হ্যাঁ জল আছে, জল আছে। এই বালতি নামিয়ে কুয়োতে জল তোলা হয়। এই যে সিস্টেমটা ঠিক এরকম, এটা নামিয়ে দেওয়া হয়, এই যে এই ধরে, এই যে এটা হুইল চাকা এরকম ঘুরে যাবে। আগেকার দিনে এই জিনিসগুলো খুব ব্যবহার হতো, কিন্তু এখন আর সচরাচর কারো চোখে পড়ে না। এই যে আসলো, আগেকার দিনে মানুষ এই কুয়োগুলো প্রত্যেক প্রায় বাড়িতে থাকতো, কি তাই তো দাদা? আগেকার দিনে এই কুয়োগুলো প্রায় বাড়িতে থাকতো। হ্যাঁ এখন আর সচরাচর এই জিনিস দেখা যায় না, খুব কম। যাকে এখানে যা করে, খুব পুরোনো জিনিস একটা চোখে পড়লো, ভালো লাগলো দেখে। এই দাদা জল নিতে এসছে। দাদার পাশেই বাড়ি, লালগড়তে বাড়ি দাদা, বাজারে বাড়ি। আচ্ছা আচ্ছা, এই যে দাদা জল তুলছে। এই জল দাদা পুজোর কাজে ব্যবহার করবে। মহাদেব স্নান হচ্ছে।
চলে যাচ্ছে এদিকে। এটা পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশন, এটা লালগোলা পুলিশ স্টেশন। জমজমাট এলাকা, লোকজন ভালোই আছে সকালবেলা করে। লালগোলা এমএন একাডেমি হাই স্কুল, এটা একটা স্কুল। স্কুলের অপোজিটে আছে একটা মাঠ, যেটা দেখতে পাচ্ছ। মাঠটা দেখে তোমার ওইখান থেকে দেখা যাচ্ছে আই লাভ লালগোলা মাঠ। খেলার বেশ বড় মাঠ। এমএন একাডেমি, এই যে স্কুল, পরিকাঠামো বেশ সুন্দর পরিকাঠামো স্কুলের। স্কুল সেখান থেকে বেরিয়ে সামনে দিকে এগিয়ে যায়। মুক্তিযোদ্ধার সামনে দিকে পড়বে। তো যেতে যে বন্ধুরা একটা কথা তোমাদের বলে দিই প্রতিবারের মতো, যেটা ব্যাক ক্যামেরা বলবো না, অন ক্যামেরায় বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা 5 টাকা বেল করে প্রেস করে দেবে, যাতে এইরকম জায়গার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো এখানে যাই। মুক্তিযোদ্ধার সামনে দেবে, মুক্তিযোদ্ধাটা কোন দিকে সামনে কত দূর এখান থেকে? আচ্ছা, আপনার এটা কি বিক্রি করছেন এটা? হ্যাঁ, এটা কি কি আছে এখানে? শরবত লস্যি, বাহ, বহু রকম আইটেম। শরবত, শরবত লস্যি না শরবত? শরবত। দেখি ভাই এক গ্লাস দেন দেখি, একটা গ্লাস করেন, বানান দেখি কি আইটেম আছে আপনার কাছে, কি দিয়ে বানাচ্ছেন দেখি। দাদা শরবত দিচ্ছে এখানে, চলো দেখি। বরফ, মেশিনে বরফ ডাস্ট হবে। বরফ পড়ছে দেখতে পাচ্ছ। এমএন একাডেমি পার করে কিছু দু পা আসলেই দাদার এই শরবতের দোকান। গরমের সময় শরবত ভালো, এই মাত্র বৃষ্টি হয়ে গেল, এসে ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, দেখতে জল জমে রাস্তায়, ভালোই ভালোই বৃষ্টি হয়েছে। কি আইটেম দিচ্ছেন? ওটা কি এটা? হ্যাঁ না, আইটেমগুলো বলেন তো শুনে। আর এটা কি দিলেন? এটা লেবু জল। আচ্ছা, লেবু জল, বরফ, বিট লবণ। আচ্ছা, মিক্স হবে। বাহ, এই যে মিক্স হচ্ছে হাতে নেই, এবার গ্লাস বের করে গ্লাসে করে সার্ভ হবে। ও, স্ট্র দেবেন? এই যে এক গ্লাস শরবত। না, টেস্ট আছে, ভালো টেস্ট আছে। জলজিরা দেওয়া আছে না? ভালো টেস্ট আছে। হ্যাঁ, লেবু, জলজিরা। আর কি আইটেম দিতেন? বিট লবণ। এক গ্লাস, এক গ্লাস দাম 10 টাকা। সুন্দর, ভালো জিনিস। চলো, চলে এসেছে বন্ধুরা মুক্তিযোদ্ধার গেটে। মেলা বসেছে এখানে, এখন সকালবেলা করে সব বন্ধ, দিনের বেলায় বিকাল থেকে শুরু হবে। এই যে মুক্তিযোদ্ধার গেট, মেন গেটটা বন্ধ থাকে, বড় গেটটা, ছোট গেট দিয়ে সব যাতায়াত করে। এই হচ্ছে মুক্ত জেল। এই যে পাঁচিল দেওয়া আছে,
এইটা হচ্ছে, এই যে পাঁচিল দেওয়া, এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের পাঁচিল। এদের ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তো যেটুকু দেখানো হলো ওইটুকুই। আর এখানে দেখতে হচ্ছে একটা কুয়ো মতো আছে, দেখি কি এটা। ও, রাজার আমলে কুয়ো ছিল। এই যে এই পরিকাঠামো দেখে হচ্ছে রাজার আমলের জিনিস, যা এখন আবর্জনায় পরিপূর্ণ। আর এইখানে একটা মন্দির আছে, চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখি। এই যে মন্দির আছে, কিসের মন্দির, মন্দিরের ঠিক পেছনে সংলগ্ন মাঠেই মেলাটা বসেছে, এই যে। আর এখানে মন্দির, এই যে সুন্দর একটা মন্দির, চলো উঠি। জগন্নাথ দেবের মূর্তি আছে এখানে, পরিকাঠামোটা খুব সুন্দর পরিকাঠামো, রাজার আমলের মন্দির, পিলারগুলো বেশ মোটা মোটা। খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি, খুব সুন্দর, ভালো লাগে মন্দিরটা আসলে, তোমাদের ভালো লাগে বেশ। মন্দিরটা খুব সুন্দর, রাজার আমলের, রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের আমলের মন্দির। তা এই মন্দির, আর এই উল্টো দিকে হচ্ছে সেই মুক্তজল, এই যেখানে দেখানোর চেষ্টা করবো তোমাদের। দেখো যতটা সম্ভব জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে মুক্তজলের ভেতরটা, ওদের হচ্ছে মুক্তজলের ভেতরটা। রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, তিনি এই তার রাজবাড়ির যে বিষয়বস্তু, সেই মন্দির। আর যেখানে বর্তমানে এখন মুক্ত জেল ব্যবহার করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেটা রাজবাড়ি রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের আহ, বাসভবন ছিল, যেটা পরবর্তী সময়ে তার উত্তরসূরিরা ওটা সরকারকে দান করে দেয়, এবং সেটা মুক্ত হিসেবে 1986 সাল থেকে মুক্ত জেল হিসেবে ব্যবহার করা হয়। এখানে কয়েদিরা সম্ভবত রাতে এখানে থাকে, সকালের দিকে তোমার সকাল 6টা 6:30 এরকম নাগাদ ওদের ছেড়ে দেওয়া হয়। সারাদিন ওরা বাইরে কাজকর্ম করে, ঘোরাফেরা করে, আবার রাত্রে ঠিক 8টার সময় আবার ওরা মুক্তি জেলে, এই জেলের মধ্যে চলে আসে। আর এখানে যেসব কয়েদিরা থাকে তাদের ব্যাপারে, তারা আগে কোন জেল খেটে আসে, তাদের সাজাপ্রাপ্ত কোনো আসামি যাবজ্জীবন যাদের জেল হয়, তারা আগে সাজা খেটে পার করে আসে, পার করে এসে সারা জীবন তারা এখানে কয়েদি থাকে, এবং সারাদিন তারা মুক্তভাবে সারাদিন এদিকে কাজকর্ম করে ঘুরেফেরা পরিবেশের দেখা সাক্ষাৎও করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাতে তাদের আবার জেলের মধ্যে ফিরতে হবে। মেন কথা হচ্ছে রাতে তাদের শোয়ার বা থাকার জন্য এই জেলখানা, আর কিছুই না। স্বাধীন কয়েদিরা মুক্ত থাকে, এটা যে জেলখানার বৈশিষ্ট্য। চলো আর দেখি সামনে আর কি আছে। চলেছে যে বন্ধুরা, সেই চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী মন্দির। এটা মুক্তিজেলের ঠিক অপোজিটেই অবস্থিত। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ। চলো যখন ভেতর দিকে ঢুকবো, ভেতর দিকে যাই। এই চত্বরটা, এখানে মন্দির আছে, চলো ভেতর দিকে যাই। ভেতরে ঢুকে বন্দে মাতরম লেখা। চলো, ভেতর পরিবেশটা সত্যিই সুন্দর। এখানে একটা আছে, এই মায়ের মেন্ময় রূপ।
এখানে শিবলিঙ্গ, সে মা কালীর অঙ্কন করা দেয়ালগুলো কারুকার্যগুলো অঙ্কন করা সুন্দর। দলগিরেশ্বর, এটা এটা বামা খাপার মূর্তি। মন্দির চত্বর খুব সুন্দর, মন্দির চত্বর। তো বন্ধুরা, এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা, আহ শ্রী মায়ের যে মূর্তি, যে প্রাণ প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল। আসলে তৎকালীন সময় যে এখানকার রাজা ছিলেন, রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই মা কালীর যে মায়ের যে কাঠামো, সেই কাঠামোটাকে এই পাশেই একটা কলকলি বলে একটা জায়গা আছে, যেটা নদীর মতো ছিল, এখন দেখছি পরে ওটা গিয়ে দেখাবো তোমাদের। তো সেখান থেকে মায়ের যে কাঠামোটা তুলে এনে স্বপ্নাদেশের মাধ্যমে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের তখনকার আমলের তৈরি মন্দির। কাঠামোটা প্রায় সেই রকমই অনেকটাই আছে, এখন দেখতে পাচ্ছ, দেখে নাও, সেরকমই আছে। আর এখানে আর বিশেষত্ব হচ্ছে, এখানে বহু সেই সময়কার অনেক মহাপুরুষ মহর্ষিরা এখানে এসেছিলেন রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের আমলে। তারা এখানে বসে সময় কাটাতেন, বসতেন। এমনকি শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস এই ধরনের মহাপুরুষরা এখানে এসেছিলেন। এবং তৎকালীন সময়ে যে বহরমপুর ম্যাজিস্ট্রেট হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক, তিনি এখানে বেশি সময় কাটাতেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি রচনা করেছিলেন ভারতের জাতীয় গান বন্দে মাতারাম, যেটা তোমাদের ঢোকার মুখে বন্দে মাতারাম লেখাটা দেখালাম, সচরাচর মন্দিরে বা ধর্মীয় স্থানে বন্দে মাতারাম বা জাতীয় কোনো দেশাত্মবোধক কিছু লেখা সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে সেটা চোখে পড়লো। এর কারণ হচ্ছে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক, তিনি এইখানে বসে বা দাঁড়িয়ে কোন এক জায়গাতে এই মন্দির চত্বর প্রাঙ্গণে তিনি বন্দে মাতরমের শুভ সূচনা করেছিলেন। তো ভাবতে অবাক লাগে যে তিনি এইখানে হয়তো ওইখানে কোন এক জায়গায় মন্দির চত্বরের বিভিন্ন প্রান্তে কোন এক জায়গাতে বসে বা দাঁড়িয়ে তার মনের মধ্যে, মাথার মধ্যে বন্দে মাতরম গানের সূচনাটা এসেছিল। সে, আমি একজন বাঙালি হিসেবে খুব গর্ব বোধ হয় যে সত্যি তাই তিনি যে এখানে দাঁড়িয়ে বা বসে তার মাথায় যে বন্দে মাতরমের সূচনা এসেছিল, সেইখানে আজ আমি এসেছি, কত গর্ব অনুভব হয় এখানে আসলে। সত্যি খুব ভালো লাগছে, জায়গার বেশ স্তব্ধ পরিবেশ, নিরিবিলি, নির্জন, একদম খুব শান্ত পরিবেশ, শীতল পরিবেশ। অসত্য গাছ আছে, গাছটা বহু পুরোনো গাছ, দেখেই মনে হচ্ছে বহু পুরোনো গাছ। দেখতে পাচ্ছ দেওয়ালে কারুকার্য করা, এদের মূর্তি আঁকা হয়েছে সুন্দর করে। এই হচ্ছে সম্ভবত রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের মূর্তি, মানে অঙ্কন, চিত্র আঁকা। মূর্তি বাহ, খুব সুন্দর। কাজী নজরুল ইসলামও হয়তো এসেছিলেন। দাদাভাই তো বাড়ি কি লোকালে? এখানে শোনা যায় যে বন্দে মাতরম যিনি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে লিখেছিলেন বা রচনা করেছিলেন এখানে বসে। তো কতটা গর্বের বিষয়, তা না? হয়তো এই চত্বরের সঙ্গে কোন এক জায়গা, হয়তো এখানে বসে বা ওখানে দাঁড়িয়ে কোন এক স্থানে, তাহলে ও এই ঘরে, আচ্ছা আচ্ছা, উপরে ঘরে, এই যে নিচে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে বসে লিখেছিলেন। তাহলে আমরা এখনকার বিংশ শতাব্দীতে এসে এসে এই জিনিসটা আমরা উপলব্ধি করছি, এটা কত ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় এই তারপরে তো ঢালাই হয়েছে, প্লাস সবকিছু হয়েছে, কিন্তু মাটি তো সেই একই আছে, নিচের মাটি একই আছে। খুব ভালো লাগে দাদা, ধন্যবাদ। হ্যাঁ দাদা ভাই, দাদার নাম সমীরণ। বাহ, ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। সুন্দর কত। আচ্ছা, এই যে রাজা যোগেন্দ্রনাথের চেয়ার, উনি সবসময় খালি গায়ে থাকতে, হয়তো শুনেছিলাম খালি গায়ে থাকতে পছন্দ করেন, যার জন্য ওনার একটা খালি গায়ের চিত্র এখানে করা আছে, আর ওখানে একটা পোশাকের চিত্র করা আছে, ওই যে ওইখানে পোশাক পরিধানের একটা চিত্র করা আছে। দাদা পুজো দিতে এসছে নাকি? কোথায় বাড়ি, কোথায় দাদা? এই পাশে? বাহ। ও, মাঝে মধ্যে আসেন নাকি? আপনার স্থানীয় লোকাল তো মাঝে মধ্যে আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর জায়গা। গাছে নিয়ে কিছু শঙ্খ রাখা আছে, নাকি হয়তো মানত করে আর কি, সম্ভবত সেই ধরনের কিছু।
মনস্কামনা পূর্ণ করার জন্য শঙ্খ রাখা আছে গাছের গোড়াতে। ও দেখা যায় কিছু বাঁধাও আছে, অনেকে তো মানত করেন যারা, তাদের সেই মনস্কামনা পূর্ণ হলে অত সেগুলো খুলে দেওয়া হয়, এই ধরনের কিছু জাগ্রত মন্দির তা শোনা যায় আর কি। বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে। এবার মন্দিরের বাইরে এসে সামনে একটা দেখতে পাচ্ছি সম্ভবত রানী ভবনী, সরি রানীকুঠি যেটা বলা হয়, রানীকুঠি। রানীকুঠিটা দেখানোর চেষ্টা করবো তোমাদের। এই দেখো, এটা রানীকুঠি, এখন আর সেটা ব্যবহার হয় না, ভগ্নদশা প্রায় প্রায় ভগ্নদশা আবর্জনায় পরিপূর্ণ। এখানে যত সব মহর্ষিরা আসতেন রাজা যোগেন্দ্রনাথ রায়ের আমলে, তারা এখানেই বসে বৈঠকখানা মিটিং যা হোক আলোচনা যা হোক করতেন। শোনা যায় এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, স্বামী বিবেকানন্দ হয়তো এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই এসেছিলেন, যেটা জানা গেল ভেতর থেকে, ওনাদের কাছ থেকে জানা গেল সবাই এসেছিলেন। কাজী নজরুল ইসলাম এসেছিলেন। সম্মত যেটা জানা যায় কাজী নজরুল ইসলাম এখানে এসে তার বিদ্রোহী কবিতার কিছু লাইন এখানে বসেই রচনা করেছিলেন। তো এই হচ্ছে চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজশ্রী মা কালী মন্দির, লালগোলা রাজ। এবার যাব এই দিক থেকে, এটা নতুন মন্দির কর্ম তৈরি হচ্ছে। চলো এবার যাব কলকলির দিকে। এই গেট, এইটা হচ্ছে কলকলি। কলকলি যেটাকে কলকলি বলে, এইটা এই ঘাট, এই জায়গা থেকে রাজা যোগেন্দ্রনাথ রায় তার মায়ের যে কাঠামো সেটা পেয়েছিলেন। তো চলো নেমে দেখি। এখন জল তো নেই, জল শুকিয়ে গেছে, নেমে দেখার চেষ্টা করি। আর এটা হচ্ছে রানীকুঠি। এটা হচ্ছে রানীকুঠি, আর এদিকটা হচ্ছে মন্দির। জানেন রাস্তাটা কোথায় যাচ্ছে? আমরা নিচের দিকে নামে, ঘাটটা ঠিক সেই রকম ভাবে সেই তখনকার সময় ইট দিয়ে বাঁধানো, এখনো আছে ইট, দেখতে পাচ্ছ, আগাছায় পরিপূর্ণ। বৃষ্টি হয়েছে, কাদা হবে হয়তো, নিচে নামলাম না। এই যে কলকলি, এইখান থেকে রাজা যোগেন্দ্রনাথ রায় তার মায়ের যে কাঠামোটা পেয়েছিল। বর্ষার সময় হয়তো কিছুটা জল আসে বা থাকে, কিন্তু অন্যান্য সময় আসে জল থাকে না। সময়ের কালে পরিবর্তিত হয়ে জল আসার রাস্তাগুলো সব প্রায় বন্ধ হয়ে গেছে। এই যে কলকলি, খুব সুন্দর জায়গা, ভালো জায়গা বন্ধুরা। তোমরা তো ঘুরতে মুর্শিদাবাদে আসো, লালবাগ মুর্শিদাবাদ এগুলোতে আসো, তার পাশেই লালগোলার যে জায়গা, এটা লালগোলাতে এই ধরনের কিছু আছে ঐতিহাসিক জিনিস যেটা আমরা সচরাচর জানতে পারি না, জানি না, এগুলো তো আসলেও দেখার আছে, বোঝার আছে, আসতে পারো। চলো ওটি। আচ্ছা, এই যে এইটা হনুমান মন্দির। চলো ভেতরের দিকে ঢুকি। আচ্ছা, এই যে বজরংবলীর মন্দির, মূর্তি আছে একটা, জয় বজরংবলী সংকট মোচন। সুন্দর একটা মূর্তি আছে, ভেতরে পাখা চলছে, সম্ভবত নিত্য পুজোটা হয়, পুরোহিত নিশ্চয়ই কেউ আছেন যেটা নিত্য পুজো হয়তো হয় এখানে। দেখে বোঝা যাচ্ছে ধূপ ধরানো হয়েছে, নিত্য পুজোটা হয়।
জঙ্গলে পরিপূর্ণ, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম পরিষেবা নেই। ভগ্ন প্রায় একটা ঘর আছে, জানি না কিসের ঘর। আর এইদিকে তো এই অবস্থা, জঙ্গল, বেশি ভেতরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে বন্ধুরা। বর্ষার সময় এখন সাপ থাকতে পারে, সম্ভবত, না থাকার কিছুই নেই। এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম এই জঙ্গলের পরিস্থিতি। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো বা নতুন দেখছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এই ধরনের ছোট ছোট অঞ্চলের ভিডিও, এই ধরনের যেটা জানা নেই, এই বিষয়গুলো যাতে আমি তুলে ধরতে পারি, তার জন্য তোমাদের সহযোগিতা আমি আশা করব। তা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখতে থাকো 0.81। চলো এবার বাইরের দিকে যাই, যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই চলো। আচ্ছা, লাগিয়ে দিটা। Yo sé morir así, no fue vivir un despertar, lo sé, ahora sí, no estás ahí, ni estás allá. Yo sé lo que pasó. চলে যাবো পদ্মার কাছে। তো পদ্মা যাওয়ার পথে একটা খুব ইন্টারেস্টিং জিনিস একটা চোখে পড়লো। আমার টোটোদার দেখালে, যে টোটো দাদার সাথে আমি আসলাম, তা এইখানে রাজার আমলে সতীদাহ দেওয়া হতো। সতীদাহ প্রথা যেটা প্রচলিত ছিল, স্বামীর সাথে স্ত্রীকে পুড়িয়ে, যেটা জ্যান্ত স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো, সেই সতীদাহ প্রথার যে নির্মম যে প্রথাটা চলতো সেই সময়, তারই নৃশংস এটা এখানে করা হতো। তা সেই ছবিটা তোমাদের একবার দেখে নাও বন্ধুরা। এই যে হচ্ছে সেই জায়গাটা, এই যে একটু ভালো করে তোমরা দেখে নাও। এই যে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে এখন জায়গাটা। তো এই যে এখন শিলান্বিত করা হয়েছে এই জায়গাটা, যেটা রাজা রামমোহন রায় পরবর্তী সময়ে সতীদাহ বন্ধ করেছিলেন। এই জায়গাটাতে সেই সময় সতীদাহ দেওয়া হতো। এই সামান্য একটা ছোট্ট একটা পুকুর মতো আছে, এইখানেই হয়তো সম্ভবত। চলো এই টোটো দাদা ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেই বিষয়বস্তুটা, আর বিষয় বিস্তারিত হবে। এই পুকুরের কথা হতো, তাই তো? হ্যাঁ। তা একটু সামান্য কিছু আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি। বলতে আমরা তো দেখিনি, আমরা হ্যাঁ 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 হ্যাঁ, আমিও দেখিনি, আমরা কেউ দেখিনি। হ্যাঁ আমাদের মুখে শুনেছি হ্যাঁ এখানে সব সতী দেওয়া হতো, হ্যাঁ হ্যাঁ। এখানে ঠান্ডা করে রেখেছে এখানে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইভাবেই আমরা এইভাবে জেনে আসছি। আচ্ছা আচ্ছা। ওই জন্য আপনাকে বললাম আমি, হ্যাঁ যে হ্যাঁ আপনি যখন ভিডিও করতে এসেছেন হ্যাঁ 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 তখন আপনি এটাকে তুলে রাখছেন। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, এই জায়গাটা সত্যি বন্ধুরা একটা মানে ঐতিহাসিক জায়গা একটা, যেটা আমাদের সকলের জানা উচিত। আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের জানা উচিত, দেখা উচিত। এই জায়গাটা এখন এই আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, এই যে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে এখানে। গ্রাম্য পরিবেশ। পদ্মার ঠিক মোটামুটি 50 থেকে 70 মিটার আগে, একটা পদ্মা থেকে 50-70 মিটার আগে লোকালয়ের মধ্যে এটা একটা স্তম্ভ করা হয়েছে। তা দাদা ভাইয়ের নামটা বলুন। আমার নাম উৎপল সিংহ। উৎপল সিংহ। আচ্ছা, ওটা মোবাইল নাম্বারটা বলে দেবেন তাহলে আপনার সাথে। 90 91 আচ্ছা 96 55 54। হ্যাঁ, দাদার মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনেও থাকবে। দাদাভাইয়ের সাথে এসে তোমরা লালগোলা স্টেশনে নেমে দাদাভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করে দাদাভাই সমস্ত জায়গাটা ঘুরে দেখিয়ে দেবে তোমাদেরকে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। না হ্যাঁ, ঠিক আছে দাদা ভাই, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন দাদা। আচ্ছা, আচ্ছা হ্যাঁ চলে যান। আচ্ছা। তো এই সমস্ত বাড়ি ঘর এগুলো লোকালয় হয়ে গেছে, সুতরাং পোতার কাছাকাছি সব লোকালয় হয়ে গেছে। এগুলো আগে সেই সময় তো ফাঁকা ছিল খুবই। এই যে পুকুরটা, এবার পদ্মার দিকে যাই চলো। পদ্মার মধ্যে কাছেই চলে এসেছি তাই। এটা হচ্ছে ভারতের শেষ সীমানা।
এবং এটা আমার সম্ভবত শেষ বাড়ি, এরপরে হয়তো কোনো বাড়ি নেই, কোনো ঘর বসতি নেই, এটা শেষ বাড়ি। তাহলে দিদিভাই এটা হয়তো শেষ বাড়ি, সীমানার একদম পদ্মার ধারে শেষ বাড়ি। দিদিভাই বলছে এটা, হ্যাঁ এটাই শেষ বাড়ি, ভারতবর্ষের শেষ প্রান্তে একদম শেষ বাড়ি হচ্ছে এইটা। আপনার বাড়ি? ও আচ্ছা, বাহ। দিদিভাইয়ের নাম? জোয়া মন্ডল। এই যে দেখতে পাচ্ছেন বোধহয় এইটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানায় এসে আর সীমান্তবর্তী এলাকার শেষ বাড়ি একদম, যেটা খুব ইন্টারেস্টিং জিনিস। এরপরে ওই দিকে আর কোনো বাড়ি নেই, ওদের পরে বাংলাদেশ, আর চলে আসবে আপনার এই দিকটা হচ্ছে ভারতবর্ষ। তা আপনি এই বর্ষার সময় বা জল বাড়লে কোনো অসুবিধা হয় না এদিকে? অসুবিধা হয় না, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখবেন এটা হচ্ছে শেষ বাড়ি, একদম সীমান্তবর্তী এলাকার শেষ বাড়ি। এই বাড়ি আর কোনো বাড়ি নেই, এরপরে ফাঁকা জায়গা এবং তারপরে হচ্ছে পদ্মা। হ্যাঁ, এরপর কোনো বাড়ি নেই। এই হচ্ছে বন্ধুরা পদ্মা, আর এই পাটটা হচ্ছে গঙ্গা, আর ওই দিকটা বলা হয় পদ্মা, ওপারটা বাংলাদেশ। ওই পারে দূরে যা দেখতে পাচ্ছ সব বাংলাদেশের সীমানা, আর এদিকে হলো এই যে ভারতবর্ষ, একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। দূরে ওগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প, ওই ছোট ছোট ওগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর এখন মানুষজন স্নান করছে। চলো এদিকটা একটু ঘুরে নিই। পদ্মা সত্যি আর সুন্দর জায়গা, একদম ভাবতে পারা যায় ভারতের সীমান্ত একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, যার পরে ভারতবর্ষই নেই, দেশের বাইরে। সত্যি একটা দারুণ অনুভূতি বন্ধুর মনে হতে কাজ, বিশাল একটা অনুভূতি কাজ করছে যে এরপরে ভারতবর্ষ নয়, এরপরে বাংলাদেশ, অন্য একটা দেশ, আমাদের প্রতিবেশী দেশ, সেটা দেখতে পাচ্ছি এই সীমানার বাইরে দাঁড়িয়ে। ওয়াও, দেখো কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে কত। ওপারটা বাংলাদেশ, ওপরে যে চর দেখছো, মাটি দেখছো, আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, ওপরে যারা আছে সবগুলো বাংলাদেশ। বাংলাদেশের সম্ভবত জায়গাটার নাম রাজশাহী সম্ভবত। আর দিকটা হচ্ছে লালগোলা, খান্দুয়া জায়গাটার নাম। চলো এদের নিচের দিকে একটু জল স্পর্শ করে দেখি, পদ্মার জল, পদ্মা গঙ্গার মিলিত জল। চলো, চলে এসছি একদম ভারতবর্ষের শেষ সীমান্তবর্তী এলাকা, সীমানা। নিচে দুজন মাছ ধরছে দেখতে পাচ্ছি, চলো দেখি নামা যাবে, কোন দিকে নামা যাবে দেখি। পাথর, নামা যাবে দিক দিয়ে, অসুবিধা হবে দেখি, চেষ্টা করি নামার আস্তে আস্তে। পাথর, চলো অসুবিধা নেই, নেমে পড়বো। এই জল তুলে, পাইপে করে জল তুলে উপরে যে চাষের জমি আছে দেখলেন, ওই জমিতে জল দেওয়া হয়, তারপরে জল তোলা হয়। স্নান করছে, স্নান করে তো ছবি তোলা উচিত নয়, স্নান করে যাবো না। দাদা মাছ হচ্ছে তো ভাই, কি মাছ হচ্ছে? হ্যাঁ দাদা, ও চান করতে এসে ধরছেন? এটা মাছ তো ধরা তো হয় নাকি? পেয়েছেন কিছু মাছ? পেয়েছেন? এখনো পাননি? আর আপনি দাদা ভাই, আপনি এখনো পাননি মাছ? চেষ্টা চলছে। দাদা ভাই ছিপ দিয়ে, ছিপ ফেলেছে, ছিপে মাছ ধরছে। এমনি জাল ফেলে, জাল ফেলা হয় এখানে? হ্যাঁ বলুন। ও হালদারে ফেলে, এটি ইলিশ ওঠে দাদা, জানা আছে ইলিশ ওঠে? আচ্ছা আচ্ছা,
দাদা ভাইরা চেষ্টা করছে, এখনো মাছ পায়নি দাদা ভাইরা, দুই দাদা বসে বসে আছে। তো একটু ঘুরে নে, জল আর জল। ওইদিকে নৌকা ভেসে আসছে, ওপরেও মনে হচ্ছে দুটো মাছ ধরছে ওই দিকটাতে। ভাই মাছ ধরছেন নাকি? পেয়েছেন মাছ? পেয়েছেন? বেশি দূর যাবে, জাম করো তো, বাংলাদেশে ঢোকা যায়? বাংলাদেশে যাওয়া যায় এদিকেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, পতাকাটাই সিম্বল যেদিকে আপনারা। আচ্ছা আচ্ছা, বাহ। এবার কি পাড়ে ফিরবেন নাকি? আচ্ছা আচ্ছা, এই যে দাদা ভাইরা মাছ ধরতে গিয়েছিল, মাছ তো পেয়েছে বলছে। ওই পাড়ের দিকে হয়তো যাবে, দেখি দুই যদি যাই তো তোমাকে দেখাবো মাছ। এই দিকটা দেখে নাও, আকাশে ঘন কালো মেঘ জমছে, আর নিচে জল সবুজ দুর্দান্ত পরিষ্কার জল, চলো জল স্পর্শ করে দেখা যায়, পদ্মা গঙ্গার মিলিত জল। তাই তো বন্ধুরা, চলো জলটা একটু স্পর্শ করে দেখা যাক। এত দূর এসে জল স্পর্শ করবো না তো হয়? এই এই যে জল স্পর্শ করলাম, এই যে বন্ধুরা জল স্পর্শ করে দিলাম। এত দূর এসে জল স্পর্শ করবো না সে কি হয়? তো বেশিক্ষণ ভিডিও করা যাবে না, মানে যেহেতু সীমান্তবর্তী এলাকা, তো বেশিক্ষণ ভিডিও করা দেশের পক্ষে থেকে তরফ থেকে নিষেধ করা আছে, তা বেশি ভিডিও করবো না। এই সামান্য কিছু তোমাদের দেখালাম। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আশা করবো তোমরা আমার ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে। দারুণ একটা অদ্ভুত কাজ করছে, এরকম ভাবে একবারে বাংলাদেশ ভারতের সীমান্তে এসে, যেখানে আর ভারতের কিছু নেই, এরপরে বাংলাদেশ সত্যি দারুণ একটা অদ্ভুত কাজ করছে। চলো আজকে প্রথম ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এবার নেক্সট আবার কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো চলো টাটা।